প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের রক্ত সঞ্চালন বিষয়টি আলোচনা করব। তো এর আগেই আমরা রক্তের গঠন কাজ নিয়ে আলোচনা করেছিলাম আগের ক্লাসে। আজকে আমি রক্ত সঞ্চালন বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব, কীভাবে রক্ত সঞ্চালন। তার আগে আমি হৃৎপিণ্ডের সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেব এবং এই হৃৎপিণ্ডের বর্ণনা দিতে গিয়ে আমাকে কিছু বিষয় তুলে ধরতে হবে। সেটি হচ্ছে ধমনী, শিরা এবং কোষিক জালিকার বর্ণনাটা আগে দিতে হবে। তারপরে আমরা চলে যাব মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের ব্যাখ্যা। কেমন? তাহলে শুরুতেই আমি হৃৎপিণ্ডের বর্ণনা একটু দিই। এই হৃৎপিণ্ডের বর্ণনা দিতে গিয়ে আমাকে সর্বপ্রথম বলতে হবে যে হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত এক রকমের পাম্প। এটা একটা পাম্প সদৃশ, পাম্পের মতো কাজ করে। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটিয়ে থাকে। এটা খুব দ্রুত কন্টিনিউয়াসলি সংকোচন ও প্রসারণের পরে দেখা যাবে যে পুরো রক্ত সঞ্চালন হয়ে থাকে পুরো দেহের মধ্যে। তো মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছেদের উপরেই অবস্থিত। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে, এই যে এই প্রশস্ত প্রান্তটা উপরের দিকে, আর সোশ্যালো প্রান্তটি নিচের দিকে বিন্যস্ত অবস্থায় থাকে। এই যে অংশটা নিচের দিকে বিন্যস্ত অবস্থায় থাকে। হৃৎপিণ্ডটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। এবং মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। উপরের প্রকোষ্ঠ দুটিকে বলা হচ্ছে যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ। এই যে এই দুটা, কেমন? ডান অলিন্দ এবং বাম অলিন্দ। আর দুটি অলিন্দের ভেতরকার প্রাচীর পাতলা, কিন্তু নিলয় দুটির প্রাচীর পুরু এবং পেশিবহুল। এই যে নিলয়গুলো আছে, বাম নিলয়, ডান নিলয়, এগুলো হচ্ছে, এই প্রাচীরগুলো হচ্ছে সাধারণত পুরু এবং পেশিবহুল। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা, এই যে ডান অলিন্দের সাথে একটা ঊর্ধ্ব মহাশিরা দেখতে পাচ্ছ, এই একটা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যুক্ত অবস্থায় আছে। এই যে দেখো, এখানে একটা ঊর্ধ্ব মহাশিরা ডান অলিন্দের সাথে, আর একটা নিম্ন মহাশিরা যুক্ত অবস্থায় আছে। বাম নিলয়ের সঙ্গে 4টি পালমোনারি শিরা যুক্ত থাকে। এই যে বাম নিলয়ের সঙ্গে 4টা পালমোনারি শিরা যুক্ত আছে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। এদের দেখো, ফুসফুসীয় ধমনী এবং মহাধমনী। বাম অলিন্দ থেকে ফুসফুসীয় ধমনী এবং মহাধমনী উৎপত্তি হয়েছে। বাম অলিন্দ থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। এই যে এটা থেকে বাম মহাধমনী উৎপত্তি হয়েছে। আচ্ছা, এখন ধমনী বলতে গিয়ে আমাকে শুরুতে ধমনী জিনিসটা কি একটু ব্যাখ্যা করতে হয়। যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলা হচ্ছে ধমনী বা আর্টারি। ধমনীর প্রাচীর সাধারণত এই যে দেখতে পাচ্ছ, এটা ধমনী। এই যে এটা ধমনী, কেমন? এই ধমনীর প্রাচীর পুরু এবং 3টি স্তরে গঠিত। এই যে দেখো, একটা লেয়ার, 2টা লেয়ার, 3টা লেয়ার, কেমন? 3টে স্তরে গঠিত। এদের গহ্বর ছোট এবং ধমনীতে কোনো কপাটিকা থাকে না। এখানে যেমন কপাটিকা আছে, এই যে এখানে কিন্তু সেই কপাটিকা নেই। ফলে ধমনীতে রক্ত বেগে প্রবাহিত, যেহেতু কপাটিকা নেই, ধমনীতে কি হবে? রক্ত খুব দ্রুত বেগে প্রবাহিত হবে। ধমনীর স্পন্দন আছে। ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং এদের শাখা ধমনী এবং আর্টেরিওল বলা হচ্ছে।
এগুলো ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্মাতি সূক্ষ্ম কৈশিক জালিকায় শেষ হয়। এই যে এখানে কেমন এই কৈশিক জালিকায় গিয়ে শেষ হবে। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। তাহলে সাধারণত ধমনী দিয়ে কী হবে, হৃৎপিণ্ড থেকে বিভিন্ন অংশের মধ্যে এই অক্সিজেনযুক্ত রক্তগুলা বাহিত হবে। তবে ফুসফুসীয় ধমনী এর ব্যতিক্রম। এই রক্তনালী দিয়ে হৃৎপিণ্ড ফুসফুসে রক্ত প্রেরণ করে বলে এটিকে ধমনী বলা হলেও এটি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে থাকে তথা পরিবহন করতে থাকে। এই হচ্ছে ধমনীর বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাব এই শিরা। কেমন শিরা যেসব রক্তনালীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে। এর আগে বলা হয়েছিল কি যে হৃৎপিণ্ড থেকে বিভিন্ন অংশে বাহিত হবে, অর্থাৎ একে আগের যে ইয়াটা ছিল সেটা হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশ অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় সাধারণত ধমনীর মাধ্যমে। আর এখানে যেটা হচ্ছে অর্থাৎ শিরাতে যেটা হয় সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে চলে আসবে। ওইখানে বলছিল যে ধমনীতে বলছে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশ অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হবে, আর এখানে বলছে যে রক্তনালীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে চলে আসবে, সেটাকে বলা হচ্ছে শিরা। তবে পালমোনারি শিরা এর একটু ব্যতিক্রম। এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে বলে এটাকে বলা হচ্ছে শিরা। তবে এই শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায়। শরীরে শিরার প্রাচীর ধমনীর মতো 3টি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা। এখানে যেরকম ধমনীতে যেমন 3টে স্তর ছিল, 3টে লেয়ার ছিল, এখানেও 3টে লেয়ার আছে। কেমন তবে এই ধমনীর প্রাচীর ছিল, ধমনীর প্রাচীর বলেছিলাম পুরু, কেমন, আর শিরার প্রাচীর হচ্ছে বেশ পাতলা এবং গহ্বর বড়, যেটা ধমনীতে ছিল গহ্বর ছোট। শিরায় কপাটিকার থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়। ধমনীতে কিন্তু কপাটিকা ছিল না বিদায় দ্রুত বেগে প্রবাহিত হতো, আর এখানে কপাটিকা আছে বিদায় এখানে আস্তে আস্তে একমুখে প্রবাহিত হয়। ধমনীর প্রান্তের কৈশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্ম শিরা বা উপশিরা গঠন করে। উপশিরাগুলো এই যে দেখো, এই যে এরকম কৈশিক জালিকা, কেমন উপশিরাগুলো পরস্পর মিলিত হয়ে পরে শিরা গঠন করে এবং এই শিরাগুলো মিলে মহাশিরা গঠন করে। এভাবে শিরা কৈশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়। এখন আমরা কৈশিক জালিকা সম্পর্কে জানব। কৈশিক জালিকা ধমনী শিরার সংযোগস্থলে অবস্থিত। এই যে দেখো, এই ধমনী, এই শিরা, এটা সংযোগস্থল, এটা তাই না, সংযোগস্থলে অবস্থিত। কেবল এক স্তর বিশিষ্ট অ্যান্টিথেলিয়াল দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালীর জালকের আকারে বিন্যস্ত থাকে, এই যে এই নালীগুলো জালের মতো বিন্যস্ত আছে, সেগুলোকে কৈশিক জালিকা বলা হচ্ছে। কৈশিক জালিকা রক্ত কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, রেচন পদার্থ ইত্যাদির আদান প্রদান করে থাকে। এবার আমরা হৃৎপিণ্ডের কাজ নিয়ে আলোচনা করব। তো আগে আমরা বলেছিলাম মানুষের রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনী শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে ও ছন্দে সংকুচিত প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল, এই যে সিস্টোল, কেমন, এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল, এই স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলা হচ্ছে। যখন অলিন্দে যখন সিস্টোল হয়, অলিন্দে যখন সিস্টোল হবে, আর সে অবস্থায় যখন অলিন্দের সিস্টোল হবে
তখন দেখা যাবে যে নিলয় তখন ডায়াস্টল অবস্থায় থাকবে। কেমন? অলিন্দের যখন সিস্টুল হবে নিলয় তখন ডায়াস্টল অবস্থায় থাকবে। কেমন? এটা ডায়াস্টল অবস্থায় থাকবে। উল্লেখ্য, অলিন্দে যখন সিস্টেল হয় নিলয় তখন ডায়াস্টল অবস্থায় থাকবে, আর নিলয় যখন সিস্টল হবে নিলয় যখন ডায়াস্টল হবে তখন অলিন্দ সিস্টলিক অবস্থায় থাকবে। এবার আমরা একটু হার্টবিট বিষয়ে জানব। আমরা আগে বলেছি হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো কাজ করে এবং এই স্বয়ংক্রিয় পাম্পের মতোই দেহের ভিতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। হৃৎপিণ্ডের এই স্পন্দনকে হৃদস্পন্দন বা হার্টবিট বলা হচ্ছে। এই হৃদস্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত পরিবহন করে থাকে। হার্টবিট বা হৃদস্পন্দন একটি জটিল বিষয়। মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজে থেকে সংকোচন প্রসারণ দ্বারা হৃদস্পন্দন সৃষ্টি করে থাকে। একটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলা হচ্ছে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভেতর গতিশীল থাকে, আর এই কার্ডিয়াক চক্রটি 4টি ধাপে সম্পন্ন হয়। এই পর্যায়ে আমরা মানবদেহের রক্ত সংবহনতন্ত্র বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। কেমন? তাহলে দেখো, শুরুতে যে বিষয়টি ওই যে বলেছিলাম কার্ডিয়াক চক্র 4টি ধাপে সম্পন্ন হয়। তাহলে দেখো, প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে অলিন্দের ডায়াস্টল। এই সময় আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই। দেখো কোন কোন জায়গায় কী কী আছে। দেখো এখানে লাল কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। এই লাল কালারগুলো হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। নিচে কালারগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। কেমন? আর কোন কোন জায়গায় কী কী আছে একটু পরিচিত হয়নি আমরা আগে। এই দেখো, এখানে আছে যে ডান নিলয়, এখানে আছে বাম নিলয়, দেখতে পাচ্ছ? আর এখানে আছে বাম অলিন্দ, এখানে আছে ডান অলিন্দ। ঠিক আছে? এখানে আছে মহাধমনী, এখানে আছে ফুসফুসীয় ধমনী। এই জায়গায় এই যে মহাধমনী, এই ফুসফুসীয় ধমনী। ঠিক আছে? এই ডান ফুসফুস বাম ফুসফুস, ডান ফুসফুস বাম ফুসফুস। ঠিক আছে? তো তাহলে এই যে জালিকাটা এটা হচ্ছে মাথা এবং হাতের মধ্যকার রক্ত জালিকা, আর এই জালিকাটা হচ্ছে দেহের অভ্যন্তস্থ রক্ত জালিকা, আর এই জালিকাটা হচ্ছে পায়ের মধ্যকার রক্ত জালিকা। তাহলে আসি এবার আমরা এটার বর্ণনাটা দিই কীভাবে এই সংবহনতন্ত্রটা সংগঠিত হয়। অলিন্দের ডায়াস্টল, প্রথম যেটা হয় সেটা হচ্ছে অলিন্দের ডায়াস্টল। এই যে অলিন্দ দেখতে পাচ্ছ, বাম অলিন্দ ডান অলিন্দ। এ সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে। সর্বপ্রথম এই দুটা প্রসারিত থাকবে, ফলে সারা শরীরে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে, যে দেখো এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলা, এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলা কী কী বলা হয়েছে? ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এরো চিহ্নভাবে দেখানো হয়েছে, এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা এদিক থেকে আসছে, এগুলো এই আরো চিহ্ন দিয়েভাবে দেখানো হয়েছে, এই আরো চিহ্নভাবে দেখানো হয়েছে। নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে, তার মানে এই জায়গায় এই দিক থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো এবং এই দিক থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো এই ডান অলিন্দে চলে আসবে। কেমন? এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ফুসফুস মানে এই যেটা ডান ফুসফুস বাম ফুসফুস, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই যে লাল কালারেরগুলো, কেমন? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে, কেমন? এই পালমোনারি শিরা দিয়ে, এই যে দেখো পালমোনারি শিরা, কেমন? এই শিরা দিয়ে কি হবে? বাম অলিন্দে চলে আসবে। এই যে বাম অলিন্দে চলে আসলো। এখানে যেমন ডান অলিন্দে আসছিল, এখানেও কি হচ্ছে সেটা, অর্থাৎ প্রথমটা ওই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা হয়ে ডান অলিন্দে চলে আসছিল। একইভাবে অক্সিজেন শব্দ রক্তগুলা ফুসফুস থেকে পালমোনারি শিরা হয়ে এই বাম অলিন্দে চলে আসছে। এই যে দেখো এগুলো বাম অলিন্দে চলে আসছে।
এবার অলিন্দের সিস্টুল, প্রথমটা ছিল কি অলিন্দের ডায়াস্টুল, এবার অলিন্দটা কি হয়ে যাবে সিস্টোলিক হয়ে যাবে, ঠিক আছে, অলিন্দে সিস্টোলিক হয়ে যাবে। তার অবস্থায় কি হবে অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে, যখন এগুলো পরিপূর্ণ হয়ে যাবে রক্তে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছিল, এখানে অক্সিজেনযুক্ত রক্ত আসছিল, যখন এগুলো এবার এই রক্তে পরিপূর্ণ হয়ে গেল তখন এই দুটা সংকুচিত হয়ে চুপসে যাবে। ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ডান নিলয় থেকে, যে দেখো ডান নিলয়ে চলে যাবে, বাম অলিন্দ থেকে সেটা ডান নিলয়ে চলে আসবে, কেমন, আর একইভাবে অক্সিজেনযুক্ত রক্তগুলো এই বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসবে, এখানকার রক্তগুলো এখানে চলে আসবে, এখানকার রক্তগুলো এই জায়গায় চলে আসবে। এবার নিলয়ের সিস্টুল, এবার নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায়, এখানে একটু রক্ত পরিপূর্ণ হয়ে গেল, রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়ে যাবে, রক্ত যখন পরিপূর্ণ হয়ে যাবে এগুলো সংকুচিত হয়ে যাবে। এই সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ, এখানে এবার কপাটিকাগুলো কি হবে বন্ধ থাকবে, এবং সেমি লুনার কপাটিকা খোলা, একটা কপাটিকা খোলা থাকবে সেমি লুনার। নিলয়ের সিস্টুলের সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদস্পন্দনের পতন যে শব্দের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে লাভ, মানে যখন বন্ধ থাকবে তখন একটা শব্দের সৃষ্টি হবে যেটাকে বলা হচ্ছে লাভ। এ সময় বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত, এই যে বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্তগুলা কোথায় চলে যাবে মহাধমনী, এই যে এখানে দেখো আস্তে আস্তে এগুলো তো এভাবে আসছিল, এবার এগুলো আস্তে আস্তে এই মহাধমনী এবং ডান নিলয় থেকে, যে এখানে দেখো ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে, তাহলে এই ফুসফুসীয় ধমনীতে চলে যাচ্ছে ফুসফুসীয় ধমনী, দেখছো এখানে দেখো এই রক্তগুলো এভাবে চলে যাচ্ছিল আর এখানকার এই রক্তগুলো এভাবে যাচ্ছিল, ঠিক আছে, ফুসফুসীয় ধমনীতে। তো মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী শাখা দিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে, এই যে জালকে, এই জালকে ছড়িয়ে পড়ে এবং কলাকুশকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে থাকে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনী থেকে, এই যে ফুসফুসীয় ধমনী, কেমন, এই ফুসফুসীয় ধমনী থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে, এই যে ফুসফুসীয় জালকে প্রবেশ করছে। ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে চলে আসবে, আবার কি করবে সেগুলা বাম অলিন্দে চলে আসবে, বাম অলিন্দে চলে আসলো, এই যে এভাবে হয়ে সেগুলো আবার বাম অলিন্দে চলে আসলো। অপরপক্ষে সারা দেহস্থ রক্ত জালক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উপশিরা, শিরা, মহাশিরা দিয়ে পুনরায় অলিন্দে ফিরে আসে, আবার একই অবস্থায় এই অলিন্দে ফিরে আসলো। এবার হচ্ছে নিলয়ের ডায়াস্টুল, নিলয়ের সিস্টুলের পরপরই নিলয়ের ডায়াস্টুল শুরু হয়ে যায়। এই সময় আবার অলিন্দ রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ হতে, আবার পুনরায় আগের প্রক্রিয়া চলতে থাকে। এই সময় এখানকার সেমিলুনার বাল্ব বন্ধের সময় যে দ্বিতীয় শব্দের সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে ডাব, প্রথম দিকে যেটা ছিল সেটা হচ্ছে লাভ, পরেরটা হচ্ছে ডাব। এই সিস্টুল এবং ডায়াস্টুলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন হয়ে থাকে এবং এটি সম্পন্ন হতে সাধারণত 0.1 সেকেন্ড পর্যন্ত সময় লাগে। এভাবে মানবদেহের রক্ত সংবহন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকার আহ্বানে আমি সুজন কান্তি দত্ত আজকের মতো বিদায় নিচ্ছি।